মায়ং এক রহস্যময় গ্রাম, যেখানে তন্ত্রমন্ত্রের চর্চা চলে আসছে শত শত বছর ধরে। এখানে হারিয়ে গেছে বহু মানুষ, আর কেউ কেউ ফিরে এসেও হয়ে গেছে অস্বাভাবিক। কিন্তু এই গ্রামে এক গোপন রহস্য এতদিন কেউ জানতো না। এক অভিশপ্ত দরজা, যার ওপারে রয়েছে এক ভয়ঙ্কর অতীত। ভাস্কর, এক ইতিহাস অনুসন্ধানকারী, যখন এই রহস্য উদ্ঘাটন করতে গিয়ে প্রবেশ করলো সেই দরজার পেছনে, তখনই শুরু হলো এক বিভীষিকাময় অভিজ্ঞতা। অন্ধকারের গভীরে তন্ত্রের ভয়ঙ্কর শক্তি ঘুমিয়েছিল। কিন্তু কী ছিল সেই রহস্য? কেন শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ এই দরজাকে ভয় পেত? ভাস্কর কি পারবে এই অভিশাপের সমাপ্তি ঘটাতে, নাকি সেও হারিয়ে যাবে এই অতৃপ্ত আত্মাদের খপ্পরে? পুরো ঘটনা জানতে ভিডিও শেষ পর্যন্ত দেখুন। সাবধান, একবার ঢুকে গেলে ফিরে আসার কোনো পথ থাকবে না। ঘটনাটি ছিল ১৬০০ শতকের মাঝামাঝি সময়। ব্রহ্মপুত্রের তীব্র ঘেঁষে গড়ে ওঠা আসামের রহস্যময় গ্রাম মায়ং তখন তন্ত্র সাধনার প্রাণকেন্দ্রে। দিনের আলোতে এটি একটি সাধারণ গ্রাম মনে হলেও রাত নামলেই এখানে শুরু হয় অলৌকিক সব সাধনা। নদীর তীর ধরে এগিয়ে আসছে এক তরুণ ব্রাহ্মণ, নাম তার ভাস্কর শর্মা। তার পরনে ধুতি, কাঁধে কাপড়ের ঝোলা। গভীর জঙ্গলের সরু পথে পা ফেলার সময়ই বুঝতে পারলেন এই জায়গার পরিবেশ অন্যরকম। পাখির ডাক নেই, কেবল বাতাসের শো শো শব্দ। কিছু দূর হাঁটার পর দেখতে পেলেন কয়েকজন কৃষক মাঠে কাজ করছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, তাদের কেউ তার দিকে তাকাচ্ছে না, যেন তার পরিস্থিতি টের পাচ্ছে না। মায়ং গ্রাম কতদূর মহাশয়? ভাস্কর শর্মা এক বৃদ্ধকে এই কথা জিজ্ঞেস করলেন। বৃদ্ধ মাথা তুললেন ধীরে ধীরে। তার চোখে ছিল এক ধরনের আতঙ্ক। ফিসফিস করে বললেন, আপনি কেন এসেছেন মায়ঙে? আমি তন্ত্র শিক্ষার জন্য এসেছি। শুনেছি এখানকার তান্ত্রিকগণ অপার শক্তিধর। আমি তাদের শিষ্য হতে চাই। বৃদ্ধ এক মুহূর্ত চুপ করে রইলেন, তারপর আস্তে করে বললেন, মায়ঙের শক্তি যেমন বিস্ময়কর তেমনই ভয়ঙ্কর। আপনি কি জানেন, এখান থেকে যারা শেখার জন্য আসে তাদের সবাই ফিরে যেতে পারে না? ভাস্কর একটু হাসলেন। আমি মৃত্যুকে ভয় পাই না, আমি সত্য জানতে চাই। বৃদ্ধ দীর্ঘ শ্বাস ফেললেন। তবে গ্রামে যান, সন্ধ্যার আগে শুরু ভৈরবনাথের কাছে যান। তবে মনে রাখবেন, এখানে বিশ্বাসই বাঁচিয়ে রাখে মানুষকে। গ্রামে ঢুকে ভাস্কর অনুভব করলেন জায়গাটা কেমন অদ্ভুত। চারপাশে পাথরের মূর্তি, কাটা মাথার শুকনো খুলি পড়ে আছে এখানে সেখানে। ঘরগুলো দেখতে সাধারণ হলেও দরজার ওপরে আঁকা আছে তন্ত্রমন্ত্রের চিহ্ন। একটি পুরনো মন্দিরের সামনে এসে দাঁড়ালেন তিনি। বিশাল এক বটগাছ, তার শিকড় মাটির নিচে ছড়িয়ে রেখেছে, আর তার গায়ে লাল কাপড়ে বাঁধা কিছু কঙ্কালের হাড় ঝুলছে। ভেতরে প্রবেশ করতেই দেখলেন ধ্যানমগ্ন এক ব্যক্তি বসে আছেন। তার শরীরে বাঘের চামড়া জড়ানো, হাতের রুদ্রাক্ষের মালা। ভাস্কর শর্মা মাথা নত করে ফেললেন আর বললেন, আমি তন্ত্রবিদ্যা শিখতে এসেছি। গুরু ধীরে ধীরে চোখ খুললেন। তার চোখের দৃষ্টি ভয়ঙ্কর ও তীক্ষ্ণ। কিছুক্ষণ চুপ থেকে বললেন, তোমার আত্মা কি এই পথের জন্য প্রস্তুত? একবার ঢুকলে ফিরে আসার পথ থাকবে না। ভাস্কর দ্বিধাহীন কণ্ঠে বললেন, আমি প্রস্তুত। গুরু এক রহস্যময় হাসি হাসলেন। তাহলে আজ রাতেই শুরু হবে তোমার শিক্ষা। তবে মনে রেখো, এই জ্ঞান শুধু শক্তি দেয় না, অভিশাপও আনতে পারে। বাইরে তখন সূর্য ডুবে যাচ্ছে, আর তার সঙ্গে সঙ্গে মায়ঙের অন্ধকারের দরজাও খুলতে শুরু করল। রাত গভীর হলে গুরু ভৈরবনাথ ভাস্করকে ডাকলেন মন্দিরের ভেতরে। ধূপকাঠির ধোঁয়ায় ঘর ভরে গেছে। মাটিতে আঁকা রয়েছে এক জটিল তান্ত্রিক মণ্ডল। মণ্ডলের চারদিকে মানুষের হাড়ের টুকরো ছড়িয়ে আছে।
আর মাঝে রাখা এক রহস্যময় পুঁথি। গুরু বললেন, আজ থেকে শুরু তোমার প্রথম শিক্ষা, মায়ার শক্তির আসল অর্থ। ভাস্কর আগ্রহ নিয়ে বসে পড়লেন। গুরু ধীরে ধীরে পুঁথির পাতা উল্টে বললেন, তন্ত্রশক্তির প্রথম স্তর হলো মোহন বিদ্যা। এই বিদ্যার মাধ্যমে তুমি মানুষের মন নিয়ন্ত্রণ করতে পারবে, তাদের ইচ্ছা মতো চালিত করতে পারবে। গুরু তার সামনে একটি তেলানো কাঁসার পাত্র রাখলেন, যার উপরে শোভা পাচ্ছে কঠা তাজা রক্তের চাপ। এখানে দেখো, এই রক্ত কারো নয়, এটি তন্ত্রের শক্তি ধারণ করা পবিত্র রক্ত। এবার এই মন্ত্র জপ করো। ভাস্কর গুরু নির্দেশিত মন্ত্র জপ করতে লাগলেন। ধীরে ধীরে বাতাস ভারী হয়ে এলো, যেন কোনো অদৃশ্য শক্তি তাদের চারপাশে ঘনিয়ে আসছে। আচমকা কাঁসার পাত্রের তেলমাখা পৃষ্ঠে একটি ছায়ামূর্তি দেখা গেল। সেটি একটি মানুষের মুখ, কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত দৃষ্টি। ভাস্কর চমকে উঠে গুরুর দিকে তাকালেন। গুরু মৃদু হেসে বললেন, তুমি এখন মাত্র প্রবেশ করেছ তন্ত্রের প্রথম স্তরে। তুমি কি ভয় পাচ্ছ? ভাস্কর গভীর শ্বাস নিলেন। তিনি জানতেন, ভয় পেলে পথ চলা অসম্ভব। ভাস্কর বললেন, না গুরু, আমি প্রস্তুত। পরদিন সকালে গ্রামটি স্বাভাবিক মনে হলেও ভাস্করের মনে অস্বস্তি কাজ করছিল। তিনি দেখতে পেলেন গ্রামের কিছু মানুষ তাকে অদ্ভুত দৃষ্টিতে দেখছে। একজন বৃদ্ধা এসে ফিসফিস করে বললেন, আপনি কি জানেন, গত রাতে আপনাকে গুরু যে বিদ্যা শিখিয়েছে তার কারণে অনেকের ঘুম ভেঙে গেছে, তারা অদ্ভুত স্বপ্ন দেখেছে। ভাস্কর অবাক হলেন, কিন্তু আমি তো শুধু মন্ত্র জপ করেছি। বৃদ্ধার চোখ জ্বলজ্বল করছিল। তন্ত্রবিদ্যা শুধু শেখার জিনিস নয়, এটি এক অভিশাপও। আপনি কি সত্যি জানেন আপনি কিসের দিকে এগোচ্ছেন? ভাস্কর দ্বিধায় পড়ে গেলেন। সত্যি কি তিনি সঠিক পথ বেছে নিয়েছেন? সন্ধ্যার সময় গুরু তাকে ডাকলেন আর বললেন, আজ তোমাকে পরীক্ষা দিতে হবে। ভাস্কর কিছু না বুঝে মাথা নেড়ে রাজি হলেন। গুরু তাকে নিয়ে গেলেন গ্রামের বাইরে এক শ্মশানের পাশে। সেখানে আগুন জ্বলছে, আর একজন সব দেহ রাখা আছে সেখানে। এই মৃতদেহকে জাগাও, তবে মনে রেখো, এটি শুধু পরীক্ষার জন্য। ভুল করলে এটি তোমার বিরুদ্ধে যেতে পারে। ভাস্করের গায়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। তিনি কি সত্যি পারবে মৃতদেহকে জাগিয়ে তুলতে? ভাস্কর শর্মা চিতার পাশে দাঁড়িয়েছিলেন। সামনে রাখা মৃতদেহটি সাদা কাপড়ে মোড়ানো, মুখ ঢাকা। গুরু ভৈরবনাথ স্থির কণ্ঠে বললেন, তোমার পরীক্ষা শুরু। এই সব দেহকে জাগিয়ে তোলা, তবে মনে রেখো, নিয়ন্ত্রণ হারালে ফল ভয়াবহ হবে। ভাস্কর গভীর শ্বাস নিলেন। তার কপাল ঘামে ভিজে গেলেও তিনি নিজেকে স্থির রাখার চেষ্টা করলেন। গুরু পুঁথির একটা পাতা খুলে মন্ত্র পাঠ করতে বললেন। ধীরে ধীরে ভাস্কর মন্ত্র উচ্চারণ করলেন। চারপাশের বাতাস ভারী হয়ে উঠল, যেন রাতটা আরও কালো হয়ে গেল। মৃতদেহের কাপড়ের নিচে এক মুহূর্তের জন্য নড়াচড়া টের পেলেন ভাস্কর। তার হাত কেঁপে উঠল, কিন্তু তিনি মন্ত্র থামালেন না। গুরু গভীর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বললেন, তোমার ভয়কে জয় করো, ভয়ই তোমার সবচেয়ে বড় শত্রু। কিছুক্ষণ পরে কাপড়টা আরও শক্ত হয়ে গেল, আরও মৃতদেহের হাত ধীরে ধীরে শিথিল হয়ে মাটির উপর পড়ল। ভাস্কর মনে মনে ভাবলেন, সত্যিই কি এটি জীবন্ত হয়ে উঠেছে? এক আকস্মিক ঝড়ো বাতাস বয়ে গেল, চিতার আগুন প্রায় নিভে গেল। আর ঠিক তখনই ভাস্করের চোখ বিস্ফোরিত হয়ে গেল। সে স্পষ্ট দেখতে পেল মৃতদেহের বুক ধীরে ধীরে ওঠানামা করছে, যেন কেউ শ্বাস নিচ্ছে। একটা শীতল কণ্ঠ বাতাসের সঙ্গে মিশে এলো, আমাকে ফিরিয়ে আনলে কেন? ভাস্কর পেছনে সরে গেলেন। তার মনের মধ্যে তীব্র আতঙ্কের ঢেউ আছড়ে পড়ল, কিন্তু গুরু সম্পূর্ণ শান্ত। তিনি বললেন, নিয়ন্ত্রণ রেখো, ও এখনো পুরোপুরি জীবিত হয়নি। যদি ভয় পাও, তবে এটি ভয়ঙ্কর হয়ে উঠবে।
ভাস্কর দ্রুত নিজেকে সামলে নিলেন। তিনি আরেকবার মন্ত্র পাঠ করলেন, আর মৃতদেহের শরীর থেকে একটা কালো ছায়া উঠে এলো। কিন্তু সেই ছায়া নিছক কুয়াশা নয়, সেটা একটা আকৃতি নিচ্ছে। ভাস্কর হঠাৎ বুঝতে পারলেন, তিনি যাকে ডেকেছেন সেটা শুধু একটা আত্মা নয়, এটা একটা কিছু অনেক পুরনো, অনেক ভয়ঙ্কর। হঠাৎ সেই ছায়া ফিসফিস করে বলল, তুমি জানো না তুমি কি জাগিয়ে তুলেছ ব্রাহ্মণ, সাবধান। এক মুহূর্তের জন্য ভাস্করের মনে হলো এই ছায়ার গলায় হাহাকার লুকিয়ে আছে, তবে সেটার ভেতর অন্য কিছু আছে, একটা গভীর রাগ, একটা অভিশাপের চাপ। গুরু ধীরে কণ্ঠে বললেন, এই আত্মা কথা বলছে মানে এটি স্বেচ্ছায় মুক্তি চায় না। ভাস্কর, তুমি যদি একে ফেরাতে না পারো তাহলে তুমি এক বিপদের দরজা খুলে ফেলবে। ভাস্কর দ্রুত শেষের মন্ত্রটি জপ করলেন। ধোঁয়ার মতো কালো ছায়াটা হঠাৎ চিৎকার করে উঠল, চারপাশে বাতাস শীতল হয়ে গেল, আর তারপর সব কিছু নিস্তব্ধ হয়ে গেল। শবদেহটা নিথর হয়ে রইল আগের মতোই। ভাস্কর শ্বাস নিলেন, কিন্তু তার মনে একটা প্রশ্ন রয়ে গেল, এই আত্মা তাকে কি বলতে চেয়েছিল? সত্যি কি তিনি কিছু ভুল করেছে? গুরু গভীর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বললেন, আজকের শিক্ষা শেষ, কিন্তু সাবধান, তুমি যাকে জাগিয়েছিলে সে আবার তোমাকে খুঁজে পেতে পারে। ভাস্কর গুরুর কথার অর্থ বুঝতে পারলেন না, কিন্তু তার বুকের ভেতর অজানা ভয় বাসা বাঁধল। পরীক্ষার পরদিন সকালে ভাস্কর শর্মা গুরুর নির্দেশে গ্রামের ভেতরে হাঁটতে বের হলো। আগের দিন রাতের অভিজ্ঞতা এখনও তার মনে দাগ কেটে আছে। শবদেহর ভেতরকার সেই আত্মা, তার সতর্কবাণী, সব কিছু যেন তাকে অজানা এক রহস্যের দিকে টানছে। হাঁটতে হাঁটতে তিনি গ্রামের এক প্রান্তে পৌঁছালেন। সেখানে একটি পুরনো কুয়া রয়েছে, চারপাশে কেউ নেই। কুয়োর দেয়ালে অদ্ভুত সব খোদাই করা চিহ্ন, যেন কেউ এখানে কোনো মন্ত্র লিখে রেখেছে। ঠিক তখনই একজন বৃদ্ধা তার সামনে এসে দাঁড়ালেন, তার চোখে গভীর শূন্যতা। আপনি নতুন এসেছেন, তাই হয়তো জানেন না, কিন্তু এই গ্রাম অভিশপ্ত মহাশয়। বৃদ্ধা ফিসফিস করে বললেন এই কথা। ভাস্কর কপালে ভাঁজ ফেললেন। অভিশপ্ত? কেন বলছেন এমন কথা? বৃদ্ধা চারপাশে তাকিয়ে নিলেন, যেন কেউ তাদের কথোপকথন শুনছে, নিশ্চিত হতে চাইছেন। তারপর ধীরে বললেন, এখানে প্রতিটি পরিবার কাউকে না কাউকে হারিয়েছে। গত 10 বছরে অন্তত 20 জন মানুষ রাতের আধারে নিখোঁজ হয়েছে, কেউ ফিরে আসেনি। ভাস্কর চমকে উঠলেন। কিন্তু তারা কোথায় গেল? কারো কিছু জানা আছে? বৃদ্ধা মৃদু কাঁপতে কাঁপতে বললেন, শুধু একটা জিনিস সবাই বলে, যারা হারিয়ে গেছে তাদের অনেকেই এক অদ্ভুত ছায়া দেখেছিল, এক অজানা কণ্ঠ শুনেছিল, ঠিক যেমন আপনি শুনেছেন। ভাস্করের গা শিউরে উঠল। তিনি গভীরভাবে ভাবতে লাগলেন, তার ডাক দেওয়া আত্মার সঙ্গে কি এই নিখোঁজ হওয়ার কোনো সম্পর্ক রয়েছে? যদি তাই হয়, তবে কি তিনি কিছু এমন জাগিয়ে তুলেছে যা এই গ্রামে আরও বিপদ আনতে পারে? ঠিক তখনই দূরে কয়েকজন গ্রামবাসী চিৎকার করতে লাগলো, আবার একজন নিখোঁজ হয়েছে। ভাস্কর দ্রুত ছুটে গেলেন গ্রামের মাঝখানে। কয়েকজন লোক ভিড় করেছে। একজন মধ্যবয়সী মহিলা কাঁদছে, আর তার পাশে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধ বললেন, আমার ছেলে কাল রাতে বাড়ি থেকে বেরিয়েছিল, কিন্তু আর ফিরে আসেনি। ভাস্কর গভীরভাবে খেয়াল করলেন, এই নিখোঁজ হওয়ার ঘটনার মধ্যে নিশ্চয়ই কোনো যোগসূত্র আছে। তিনি সিদ্ধান্ত নিলেন, রাতে গ্রাম পাহারা দেবেন। তিনি নিজেই খুঁজে বের করবেন কিসের ছায়া ঘুরে বেড়ায় এই মায়াবী মায়ং গ্রামে। ভাস্কর শর্মা সেদিন সন্ধ্যায় গ্রামে পুরনো মন্দিরের পাশে বসে অপেক্ষা করছিলেন নিখোঁজ হওয়ার রহস্য উদ্ঘাটনের জন্য। তিনি নিজেই রাতে পাহারা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। চারপাশ নিস্তব্ধ, কেবল পাতা ঝরার মৃত শব্দ। দূর থেকে নদীর ঢেউয়ের গুঞ্জন ভেসে আসছে। এই গ্রামে এমন কি আছে যা মানুষকে গ্রাস করছে? হঠাৎ করে বাতাসের গতিবেগ বাড়তে লাগলো।
আশপাশের বটগাছগুলোর পাতাগুলো বিকটভাবে ফিসফিস করতে শুরু করলো, যেন হাজার মানুষের গুঞ্জন। ভাস্কর ধীরে ধীরে দাঁড়ালেন। ঠিক তখনই একটা দীর্ঘ ছায়া জঙ্গলের ভেতর দিয়ে দ্রুত সরে গেল। ভাস্করের শ্বাস আটকে গেল। ছায়াটা অস্পষ্ট, কিন্তু স্পষ্টতই মানুষের মতো নয়। লম্বা আকৃতি, হাত দুটো অস্বাভাবিকভাবে বড়, আর চলার ভঙ্গি ছিল অদ্ভুত, কখনো ধোয়ার মতো, কখনো স্পষ্ট অবয়ব। ভাস্কর ধীরে ধীরে ছায়াটার দিকে এগোতে লাগলেন। হঠাৎ ছায়াটা থেমে গেল। তারপর একটা ফিসফিসানি ভেসে এলো, ঠিক যেন আগের সেই মৃত আত্মার গলায়। ভুল করেছো, তুমি জানো না তুমি কি খুঁজছো। ভাস্করের কপালে ঘাম জমল। তার মন্ত্র জপ করা শুরু করতেই ছায়াটা ধীরে ধীরে মিলিয়ে গেল, কিন্তু তার পেছনে রেখে গেল এক রহস্যময় চিহ্ন। পাথরের উপর আঁকা এক প্রাচীন প্রতীক, যা আগে কখনো দেখেননি। পরের দিন সকালে ভাস্কর এই প্রতীকের অর্থ খুঁজতে বের হলেন। তিনি গুরু ভৈরবনাথের কাছে গিয়ে চিহ্নটির সম্পর্কে জানতে চাইলেন। গুরু গভীরভাবে সেটার দিকে তাকালেন, তারপর ধীরে ধীরে বললেন, এটি এক হারিয়ে যাওয়া বিদ্যার প্রতীক। এক সময় মায়ংয়ে এক ভয়ঙ্কর তান্ত্রিক ছিল, যার নাম ছিল বীরেশ্বরনাথ। ভাস্কর কৌতূহলী হয়ে উঠলেন। কে ছিল এই বীরেশ্বরনাথ? গুরু দীর্ঘ শ্বাস ফেললেন। সে ছিল এক নিষিদ্ধ জাদুর সাধক। তার বিদ্যা এতটাই ভয়ঙ্কর ছিল যে তার প্রেতাত্মা আজও এই গ্রামে ঘুরে বেড়ায় বলে শোনা যায়। তার আত্মা মানুষের দেহের উপর আধিপত্য বিস্তার করতে পারত। অনেকেই বলে সে নিজের সাধনার এক ভয়ঙ্কর পরিণতির শিকার হয়েছিল, আর তার আত্মা মুক্তি পায়নি। ভাস্কর গভীর চিন্তায় পড়ে গেলেন। তাহলে কি সেই আত্মাই তাকে সতর্ক করছিল? গুরু বললেন, এর উত্তর যদি খুঁজতে চাও তবে যেতে হবে গ্রাম প্রান্তে, যেখানে তার প্রাচীন গ্রন্থ লুকিয়ে রাখা হয়েছে। তবে সাবধান, সেখানে গেলে হয়তো এমন কিছু জানবে যা জানার জন্য প্রস্তুত নও। ভাস্কর শক্ত মন করলেন। তিনি ঠিক করলেন, যাই হোক, তাকে এই লুপ্ত গ্রন্থের সন্ধানে যেতেই হবে। ভাস্কর গভীর রাতে মশাল হাতে গ্রাম প্রান্তের দিকে রওনা দিলেন। গুরুর বলা জায়গাটি ছিল এক পরিত্যক্ত ধ্বংসাবশেষ, যেখানে বহু বছর আগে কোনো এক তান্ত্রিকের আশ্রম ছিল। রাতে নিস্তব্ধতা ভাস্করের মনে এক অজানা আতঙ্কের স্রোত বইয়ে দিল। চারপাশে ঝোর ঝোর আর দূর থেকে ভেসে আসা পেঁচার ডাক রাতটাকে আরও রহস্যময় করে তুলছিল। ঠিক তখনই তিনি একটা কণ্ঠ শুনতে পেলেন। ভাস্কর, তিনি চমকে পেছনে তাকালেন। কেউ নেই। বাতাস হঠাৎ খুব ঠান্ডা হয়ে গেল। মনে হলো যেন অদৃশ্য কোনো চোখ তাকে দেখছে। তিনি দ্রুত মশালের আলোয় সামনের ধ্বংসস্তূপটা দেখলেন। একটা পুরনো দরজা, আধ খোলা। তার গলা শুকিয়ে এলো, কিন্তু পা থামালেন না। দরজাটা ঠেলে ভেতরে ঢুকলেন। ধূলিধূসরিত মেঝে, দেয়ালে তান্ত্রিক মণ্ডল আঁকা, আর কোণার দিকে রাখা একটা পুরনো কাঠের বাক্স। ভাস্কর ধীরে ধীরে বাক্সটা খুললেন। বাক্সের ভেতরে ছিল একখানা পুরনো তালপাতার পুঁথি। তার ওপর লালচে দাগ, যেন রক্তের চোখ। ভাস্কর সেটা হাতে তুলে নিতেই আশেপাশের বাতাস ভারী হয়ে গেল। মনে হলো আশ্রমের দেওয়াল থেকে কেউ তাকে লক্ষ্য করছে। তিনি দ্রুত পুঁথির প্রথম পাতা খুললেন। সেখানে লেখা ছিল, আমি বীরেশ্বরনাথ। আমি সেই বিদ্যা জানি যা মৃত আর জীবনের মাঝের সীমারেখা মুছে দেয়। কিন্তু যারা এই বিদ্যার সন্ধান করবে তাদের জন্য আমি একটি সতর্কবার্তা রেখে গেলাম। মৃত কখনো একা আসে না। ভাস্করের শির দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। ঠিক তখনই আশ্রমের ভেতর থেকে একটা ফিসফিসানি শোনা গেল। তুমি চলে যাও, তুমি জানো না তুমি কি জাগিয়ে তুলছো। ভাস্কর ধীরে ধীরে পেছনে তাকালেন। সেখানে দাঁড়িয়ে ছিল এক ছায়ামূর্তি, একজন দীর্ঘদেহী মানুষ, যার মুখ অন্ধকারে ঢাকা। ভাস্করের শ্বাস আটকে গেল।
এটা কি বীরেশ্বরনাথের আত্মা, নাকি আরও কিছু ভয়ঙ্কর? ভাস্কর নিঃশব্দে দাঁড়িয়ে রইলেন। তার হাতের মশালের আলো ছায়ামূর্তির গায়ে পড়তেই মনে হলো সেটি ধোঁয়ার মতো দুলে উঠল, যেন বাস্তব আর মায়ার মাঝামাঝি কিছু। মূর্তিটি ধীরে ধীরে এগিয়ে এলো। বাতাসে একটা অদ্ভুত গন্ধ, পুরনো কাঠ, ধুলো আর কিছু একটা পোড়া পোড়া গন্ধ। হঠাৎ করে সেই ফিসফিসানি শোনা গেল। তুমি ফিরে যাও, নয়তো তোমার অন্তিম পরিণতি নিশ্চিত। ভাস্কর গলার কাছে এক অদৃশ্য চেপে ধরা অনুভব করলেন। বুকের ভেতর হৃৎপিণ্ড যেন পাথর হয়ে গেল, কিন্তু তিনি ভীতু হলেন না। এই আতঙ্কের মধ্যে লুকিয়ে ছিল একটা আকর্ষণ। এই আত্মা ভয় দেখাচ্ছে, কিন্তু একই সঙ্গে যেন তাকে কিছু বলতে চাচ্ছে। তিনি ধীরে ধীরে বললেন, তুমি কে? একটা থমথমে নীরবতা। তারপর আত্মাটি ফিসফিস করে বলল, আমি ছিলাম এক সময় এই বিদ্যার রক্ষক, কিন্তু এক ভুলে আমি নিজের আত্মা হারিয়ে ফেলেছি। ভাস্কর বুঝতে পারলেন তিনি সত্যি এক অতিপ্রাকৃতিক অস্তিত্বের সামনে দাঁড়িয়ে আছেন। তিনি বললেন, তুমি কি বীরেশ্বরনাথ? আত্মাটি কেঁপে উঠল, তারপর ধীরে ধীরে বলল, বীরেশ্বর? সে শুধু একজন নয়, সে অনেকেরই নাম। ভাস্কর শিউরে উঠলেন। এর মানে কি? তাহলে কি একাধিক তান্ত্রিক এই বিদ্যা চর্চা করেছে? আত্মাটি ধীরে ধীরে পেছনে সরে যেতে লাগলো। তারপর এক মুহূর্তের জন্য থেমে বলল, পুঁথির শেষ পাতায় যা লেখা আছে তা তুমি বুঝতে পারবে না, কারণ তার পাঠ কেবলমাত্র একজনই পারে, যার রক্তে এই বিদ্যার অভিশাপ প্রবাহিত হচ্ছে। ভাস্করের চোখ বিস্ফোরিত হয়ে উঠল। মানে? কিন্তু ঠিক তখনই আত্মাটি মিলিয়ে গেল, আর সঙ্গে সঙ্গে একটা বিকট শব্দ হলো। আশ্রমের পুরনো দেয়াল ফেটে একটা গোপন দরজা প্রকাশ পেল। ভাস্কর নিঃশ্বাস ফেললেন। এই দরজার উপরে কি রয়েছে? এই গ্রন্থের শেষ পাতায় কি এমন লেখা রয়েছে যা পড়তে একজন বিশেষ ব্যক্তি দরকার, যার রক্তে অভিশাপ প্রবাহিত হচ্ছে? এই কথার মানে কি? তিনি কি সত্যিই কোনো ভয়ঙ্কর সত্যের সামনে দাঁড়িয়েছে? এই সব কিছু জানতে হলে আমাদের ভৌতিক বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী এপিসোডের জন্য। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে।